হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরোজেনেসিস। আজকে তোমাদের সঙ্গে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো 105th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা রিসেন্টলি হয়েছে। ঠিক আছে, সেটার উপর ডিসকাস করবো। তা এটা পড়তে গিয়ে দেখবো কিছু প্রভিশন আছে যে স্পেশাল মেজরিটি কি, অ্যাবসলিউট মেজরিটি কি, এগুলোর ব্যাপার নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব না। যারা নিউ, একেবারে নিউ এই ব্যাপারটা সম্পর্কে জানো না যে অ্যামেন্ডমেন্ট কি, কিভাবে হয়, তা সেটা অ্যামেন্ডমেন্টের যে মেজরিটি গুলো আছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করেছি, তোমাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো। দেখতে পাবে যে পার্ট 9D, যেটা কদিন আগে সুপ্রিম কোর্ট কি করেছিল, স্ট্রাক ডাউন করেছিল, সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো শুরু করা যাক। শুরু করার আগে দেখে নেবো যে আজকে এই টপিকটা আছে সেই টপিকের সঙ্গে কি কি কভার করবো। এখানে প্রথমে দেখবো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ওবিসি রিজার্ভেশন। ওবিসি রিজার্ভেশনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সেটা নিয়ে আলোচনা করবো। তারপরে কিছু মন্ডল কমিশনের যে রেকমেন্ডেশন ছিল, মন্ডল কমিশনটা কি সেটা নিয়ে একটু হালকা আলোচনা করবো। না হলে বুঝতে অসুবিধা হবে আমাদের এই পার্টটা। ঠিক আছে, তারপরে কি এনসিবিসি, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, সেটা নিয়ে আলোচনা করবো। 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2018 সালে হয়েছিল, সেটা নিয়ে কিছু আলোচনা করবো। তারপরে ইন্দ্র সহানি কেস এবং মারাঠা কোটা, যেটা রিসেন্টলি মারাঠা কোটা 16% কোটা নিয়ে হয়েছিল, সেটার উপরে সেটাও এই অ্যামেন্ডমেন্টের সঙ্গে রিলেটেড আছে, সেটা দেখতে পাবে কেন রিলেটেড। তো এইগুলো সম্পর্কে একটু আলোচনা না করলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে না, সেই জন্য আমি এই জিনিসগুলো টপিকে রেখেছি যাতে ফুল কভার হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো শুরু করা যাক। যে দেখতে পাবে যে কদিন আগে এসেছিল যে লোকসভা পাসেস কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 127 অ্যামেন্ডমেন্ট বিল, যেটা যেটা এখন অ্যাক্ট হয়ে গেছে, সেটা পাস করেছিল। এবার কেন নিউজ এসেছিল যে দেখা যাচ্ছে যে the government is planning to bring a bill to parliament to clarify some provision in the 102nd constitutional amendment. 102nd constitutional amendment যেটা হয়েছিল অ্যামেন্ডমেন্ট, সেখানে যে কিছু প্রবলেম ছিল সেই প্রবলেম গুলোকে কিছু চেঞ্জেস করার জন্য কি হয়েছে, এই অ্যাক্টটা করা হয়েছে। ঠিক আছে, তা এবার সবার প্রথমে আসি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করে কি হয়, অ্যাক্ট হয়, সেটা কি প্রসিডিওরটা কি কি আছে। সবার প্রথমে আমাদের বোঝা দরকার যে অ্যাক্ট আর বিলের মধ্যে ডিফারেন্স কি। বিলটা কি, যখন কোনো ইন্ট্রোডিউস করবো কোনো একটা ড্রাফট, সেটাকে বলবো বিল। এবং যখন দেখবো যে কি দুটো হাউসে পাস হয়ে যাচ্ছে, পাস পাস হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, প্রেসিডেন্ট সেটা সাইন করে দিচ্ছে, তখন সেটা কি হয়ে যায়, সেটা অ্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই এই অ্যামেন্ডমেন্টের আমাদের কনস্টিটিউশনে কোন আর্টিকেলে বলা আছে অ্যামেন্ডমেন্টের কথা, অ্যামেন্ডমেন্টের ক্ষমতা দেওয়া আছে কোন আর্টিকেলে, সেটা হচ্ছে আর্টিকেল 368। ঠিক আছে, এবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হতে গেলে কি কি দরকার। ঠিক আছে, তো প্রথমের পয়েন্টটা দেখো, এই অ্যামেন্ডমেন্ট হতে গেলে কি, এটা ইনিশিয়েটেড হতে লাগে যে কোনো একটা হাউস, আইদার হাউস লেখা আছে, সেটা লোকসভা হতে পারে অথবা রাজ্যসভাও হতে পারে। ঠিক আছে, আর কি লাগে, আর এটা পাস হতে লাগবে কি প্রত্যেকটা হাউসে, ইচ হাউস কথাটা লেখা আছে, প্রত্যেকটা হাউসে মেজরিটি কি লাগবে, কি মেজরিটি লাগবে, স্পেশাল মেজরিটি, নট লেস দেন 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এই যে এই বললাম যে এই ব্যাপারগুলো, স্পেশাল মেজরিটি কি, অ্যাবসলিউট মেজরিটি কি, এটা নিয়ে আমি বলেছি যে অন্য আর একটা ভিডিও বানিয়েছিলাম কদিন আগে, সেই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। যারা জানো না তোমরা একবার ওই ভিডিওটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এটা নিয়ে ডিসকাস করলে বড় হয়ে যাবে ভিডিওটা। আর কি হচ্ছে, এইটা একটা বড় ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় অনেক সময় কোশ্চেনও আসে, দেখা যায় যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে যদি দেখা যায় যে দুটো হাউসের মধ্যে ডিসএগ্রি হয়েছে, তাহলে কিন্তু জয়েন্ট সিটিং এর কোনো প্রভিশন নেই এখানে। ঠিক আছে, জয়েন্ট সিটিং কিন্তু হয় না। ঠিক আছে, আর কি হয়, if the amendment seeks to make any changes of the any provision mentioned in the provision of article 368, it is must be ratified by the legislature not less than one half of the state. এই যে এটার উপরে বেস করে কিন্তু 97th amendment act ওখানে কি হয়েছিল, ওখানে কিছু পার্ট স্কোয়াশ করেছিল। ঠিক আছে, স্ট্রাক ডাউন করেছিল সুপ্রিম কোর্ট, র্যাটিফাইড করা ছিল না বলেই এটা হয়েছিল। এটা তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে নিচে লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে, আর কি, নো প্রেসক্রাইব টাইম ফর লিমিট ফর র্যাটিফিকেশন, র্যাটিফিকেশনের জন্য যে টাইমটা সেটা কিন্তু বলে দেওয়া নেই এখানে। তা এই গেল হচ্ছে এখানে অ্যামেন্ডমেন্ট বিলে পাস হওয়ার প্রসিডিওরটা। এবার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি দেখি ওবিসি রিজার্ভেশনের,
তাহলে সবার প্রথমে দেখবো যে সবার প্রথমে কি হয়েছিল 1950-তে একটা ফেমাস কেস এসেছিল। তারপরেই কিন্তু এটার উপর বেস করে 1951-এ কি হয়, আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়। তা কেসটার নাম কি ছিল? কেসটার নাম ছিল হচ্ছে আহ কেসটার নাম ছিল চম্পাকাম দোয়ার রাজন। চম্পাকাম দোয়ার রাজন, চম্পাকাম দোয়ার রাজন কি ছিলেন? তিনি চম্পাকাম দোয়ার রাজন ভার্সাস স্টেট অফ মাদ্রাস। সেখানে কি হয়েছিল? সেখানে দেওয়া ছিল তিনি তার যোগ্যতা থাকা সত্ত্বেও কি হয়েছিল, সিট পাননি। কারণ কি, সেখানে কিছু সিট আগে থেকে বুক করা ছিল, ঠিক আছে, যেখানে রিজার্ভেশন ছিল। এবার তিনি কি করেন, তিনি তারপরে সুপ্রিম কোর্টে যান এবং সেখানে বলা হয় যে যে আর্টিকেল 15 এবং 16 যেখানে বলা আছে যে কাস্ট, রেস, সেক্স, রিলিজিয়ান এসবের উপর বেস করে কোনো রকমের ডিসক্রিমিনেশন হবে না, তাহলে কেন করা হচ্ছে? কাস্ট বেস দেওয়া হচ্ছে জন্য তার মধ্যে ডিসক্রিমিনেট করা হচ্ছে। আবার এদিকে স্টেট কি বলছে? স্টেট বলছে যে আর্টিকেল 46 এ আমাদেরকে বলছে যে কি হচ্ছে, আর্টিকেল 46 এ বলছে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস এর জন্য কি হচ্ছে, আমাদেরকে কিছু করার দরকার, সেই জন্য আমরা করেছি। তা আমাদের কথাও ঠিক, ওর কথাও ঠিক, দুটো কথা ঠিক হয়েছে। এবার তখন সুপ্রিম কোর্ট কি বলে যে যদি ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি ডিপিএসপি দুটোর মধ্যে কনফ্লিক্ট করে, তাহলে কে জিতবে? সবসময় জিতবে ফান্ডামেন্টাল রাইট, কারণ ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিস। সেই জন্য কি শ্রীমতী চম্পাকান্ত দোয়ারাজন জিতে যান, ঠিক আছে। এরপরে কিন্তু 1951-এ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়। সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্টের জন্য কি হয়, রিজার্ভেশন করা হয়। কি করা হয়? ফার্স্ট অ্যামেন্ডমেন্টে এসটি এসসি দের রিজার্ভেশন দেওয়া হয়, ঠিক আছে, গেল। এরপরে কি হচ্ছে, এরপরে যেটা হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি 1953-তে কি হয়েছিল, জওহরলাল নেহরু গভর্নমেন্ট একটা ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কমিশন তৈরি করেছিল, ঠিক আছে। চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন কাকা কালেলকার, ঠিক আছে। এবার এই কমিশন রিপোর্ট কবে দেয়? এই কমিশন রিপোর্ট সাবমিট করে মার্চের 1955, ঠিক আছে, যেখানে বলা হয় যে 2399টা ব্যাকওয়ার্ড কাস্ট কমিউনিটিজ আছে, আর উইথ 837 অফ দেম ক্লাসিফাইড মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস। তাদের মধ্যে সব থেকে যারা ব্যাকওয়ার্ড ক্লাস আমাদের কতজন ছিলেন? 837টা ব্যাকওয়ার্ড ক্লাস। এবার যদিও এই রিপোর্টটা দেওয়া হয়, কিন্তু এই রিপোর্টটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, ঠিক আছে। তা এইটা গেল ফার্স্ট ব্যাপার। এরপরে কি হয়, এরপরে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, যেটাকে বলা হয় মন্ডল কমিশন বলা হয়, এটা হয়। তার আগে বলে রাখি, তার আগে হচ্ছে 1963-তে একটা কেস হয়, ঠিক আছে, সেই এম আর বালাজি ভার্সাস এম আর বালাজি ভার্সাস স্টেট অফ মাইসোর, ঠিক আছে। এখানে কি বলা হয়, এখানে সুপ্রিম কোর্ট বলে যে 50%-এর বেশি কি দেওয়া যাবে না, রিজার্ভেশন দেওয়া যাবে না। এটা কিন্তু এই কেসে বলা হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে লাগবে এখান থেকে, এমআর বালাজি ভার্সাস স্টেট অফ মাইসোর। এবার সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, যেটাকে মন্ডল কমিশন বলি ফেমাস আমরা জানি, সেটা কি হয় 1979-এর সময় মুরারজি দেসাই গভর্নমেন্টের সময় কি হয়, কি করা হয়, এটা হচ্ছে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস একটা কমিশন করা হয়। সেখানে মন্ডল কমিশন কি করে, তার রিপোর্ট সাবমিট করে 2 বছর পর, কত সালে? 1980 সালে। এবং সেখানে বলা হয় যে 3743 কাস্ট কি হচ্ছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। এবার ব্যাকওয়ার্ড ক্লাসেস বলা হয়। এরপরে দেখা যাবে যে মন্ডল কমিশন কি হচ্ছে, মন্ডল কমিশন রিকমেন্ডেশন দেয় কি, যে 52% অফ কান্ট্রিজ, যেখানে হচ্ছে আমাদের দেশে 52% কি আছে, পপুলেশন হচ্ছে ওবিসি বলা আছে। এবার এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে 52% ওবিসি বলছে, তো এটা কিসের উপর বেস করে বলছে? আমরা দেখেছি যে 1951 থেকে কোনো কাস্ট বেস সেন্সাস হয়নি 2001 পর্যন্ত, ঠিক আছে। তাহলে কিসের উপর বেস করে উনি বলছেন? লাস্ট কাস্ট বেস সেন্সাস হয়েছিল 1931-এ। এবার দেখা যাচ্ছে যে 1931-এ যে ফার্স্ট কাস্ট বেস সেন্সাস হয়েছিল, সেখানে ওই যে সেন্সাস হয়েছিল, সেখানে কিন্তু মন্ডল কমিশনের যে ব্যক্তি তিনি কিন্তু সেখানে ছিলেন। সেটার উপরে ভিত্তি করে কিন্তু উনি তার রিপোর্টটা দেন, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে লাগবে। এবার রিপোর্টটা জমা দেন। রিপোর্টটা জমা দেওয়ার পরে তিনি কি বলেন, যে তিনি প্রথমে বলেছিলেন যে 52%ই হচ্ছে রিজার্ভেশন, কিন্তু 52% রিজার্ভেশন মেনে নেওয়া হয়নি। কারণ কি, এটা ভায়োলেট করা হয়েছে, কারণ বলে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট যে 50%-এর
বেশি নেওয়া যাবে না। সেই জন্য তো কোনো ভাবে 52% রিজার্ভেশন দেওয়ার কোনো মানেই আসছে না। তো যাই হোক, সেখানে বলা হয় যে 27% রিজার্ভেশন কি করা হবে, জব আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। দিস উড টেক দ্য টোটাল নাম্বার অফ রিজার্ভেশন শিডিউল কাস্ট শিডিউল টাইপ। আছে শিডিউল কাস্ট শিডিউল টাইপ সব মিলে টোটাল 49% দেওয়া হবে। এবার দেখা যাচ্ছে যে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের হচ্ছে 27%, এসটি এন্ড এসসি মিলে কত হচ্ছে, এসটি এন্ড এসসি মিলে হচ্ছে 22.5%। তাহলে এই দুটো যদি প্লাস করি দেখা যাবে যে 49.5%, মানে 50% এর নিচে আছে। ঠিক আছে, তা এবার উনি আর কি বলেন, একটা পার্মানেন্ট স্ট্যাটিউটরি বডি শুড বি এস্টাবলিশ টু এক্সামাইন দ্য কমপ্লেইন্টস ওভার ইনক্লুশন আন্ডার দ্য ওবিসি। এবার উনি রেকমেন্ডেশন দেয় একটা পার্মানেন্ট একটা বডি দরকার, যেখানে হচ্ছে কি যে বডিতে এক্সামাইন করবে, যে কথা শুনবে সেখানে কি প্রবলেম আছে না আছে তার জন্য, মানে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য একটা পার্মানেন্ট বডি দরকার হচ্ছে। ঠিক আছে, এবার 1990 সালে কি হয়, 1990 সালে ভিপিসি কি করেন, পার্লামেন্টে একটা রিকমেন্ডেশন দেয়, যেখানে মন্ডল কমিশনের কি হচ্ছে, মন্ডল কমিশনটা ইমপ্লিমেন্ট করা হবে। ঠিক আছে, তারপরে দেখবো যে 1993-তে ঠিক আছে কি হয়, পার্লামেন্ট কি করে, পাস করে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট, এটা পাস হয়ে যায়, যেটাকে আমরা এনসিবিসি বলে জানি। ঠিক আছে, এনসিবিসি বলে জানি। আচ্ছা, এনসিবিসি পিছনে আমার একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে কি 1992 সালে কি হচ্ছে, ইন্দ্র সোহানি কেস, একটা ফেমাস কেস ইন্দ্র সোহানি কেস। সেখানে কি হয়, কোর্ট কি বলে, কোর্ট বলে যে যে না, যে মন্ডল কমিশনের যে আছে, মন্ডল কমিশনের কিছু 27% যেটা ওবিসি যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যে রেকমেন্ডেশন আছে সেটাকে কিন্তু আপহেল্ড করা হয়, সেখানে দেওয়া হয়। হ্যাঁ, এবার সেখানে কিছু বলা হয় যে ক্রিমি লেয়ারের কথাও সেখানে বলা হয়। তা যাই হোক, এই ইন্দ্র সোহানি কেসের শুধু আমি আজকে এটুকুই বলছি, এটা নিয়ে কেস স্টাডিটা নিয়ে ডিটেলসে আমি পরে আবার ভিডিও বানাবো। শুধু এটুকু মনে রাখতে লাগবে যে কেসে হচ্ছে ক্রিমি লেয়ারের কথা বলা হচ্ছিল, এবং এখানে কি হয়, আপহেল্ড করা হয় আর বলা হয় যে 27% না, এটা ঠিকঠাক আছে। আর কি হয়, এই যে এই সময় যখন 1993-তে এনসিবিসি এস্টাবলিশ করা হয়, তখন এটা কিন্তু ছিল স্ট্যাটিউটরি বডি একটা। ঠিক আছে, এটা কি ছিল, স্ট্যাটিউটরি বডি, যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের আন্ডারে পড়ে। ঠিক আছে, এবার 102 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2018 সালে হয়, এই এনসিবিসি কে কি করা হয়, এনসিবিসি কে স্ট্যাটিউটরি বডি থেকে কি করা হয়, এটাকে একটা কনস্টিটিউশনাল বডিতে কনভার্ট করা হয়। এটাকে কি করা হয়, কনস্টিটিউশনাল বডিতে কনভার্ট করে দেওয়া হয়। ঠিক আছে, কনস্টিটিউশনাল বডিতে কনভার্ট করে দেওয়া। তাহলে এখান থেকে কিন্তু এটা মনে রাখার বিষয় যে 102nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি করা হয়েছে। এই গেল। নেক্সট যেটা হচ্ছে 102nd অ্যামেন্ডমেন্ট, পরের যেটা প্রশ্ন আছে যে 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি জিনিস। এখানে দেখলে দেখা যাবে যে 2018 সালে 102nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল। কেন করা হয়েছিল, দেখা যাচ্ছে যে কি হচ্ছে, এখানে নতুন দুটো আর্টিকেল ইনসার্ট করা হয়, একটা হচ্ছে 338B আর 342A। ঠিক আছে, আর কি করা হয়, আর 366 এর চেঞ্জ করা হয় কিছু। এইবার এখানে কি করা হয়, 338B তে কি করা হয়, এনসিবিসি কে এখানে বলা হয় এডুকেশনাল, এনসিবিসি কি করা হয়, এনসিবিসি এখানে দেখা যাবে যে 338B তে স্ট্রাকচার, ডিউটি, পাওয়ার এনসিবিসি দেওয়া হয়। ঠিক আছে, আর 342A তে কি করা হয়েছিল, এখানে প্রেসিডেন্টকে দেওয়া হয়েছিল যে প্রেসিডেন্ট কি করবে, গভর্নরের সঙ্গে কনসাল্ট করে সোশ্যালি এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের সঙ্গে কি করবে, যে একটা যে ওবিসি লিস্ট, সেই ওবিসি লিস্টটা করবে। এখানে স্টেটের কাছ থেকে কি করা হয়, স্টেটের হাত থেকে পাওয়ারটা নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, স্টেটের কাছ থেকে পাওয়ারটা নিয়ে নেওয়া হয় গেল। এবার স্টেটের কাছ থেকে পাওয়ারটা নিয়ে নেওয়া হয়, তার মানে কি এখানে সেন্ট্রালি কি করবে, এই ওবিসি লিস্টের উপরে ক্ষমতা থাকছে, সেন্ট্রাল করছে ক্ষমতা, সেন্ট্রাল কি করবে, যা করবে প্রভিশন আনবে সব সেন্ট্রাল নিয়ে আসবে। ঠিক আছে, এরপরে দেখা গেল যে মারাঠাতে কি করা হলো, মারাঠা একটা কোটার কথা বলা হলো, যেখানে কি করা হয়েছিল, 16% কোটা দেওয়ার কথা বলা হয়েছিল। এই এখানে হিন্দু থেকে একটা আর্টিকেল নেওয়া হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট কি করে, সুপ্রিম কোর্ট এটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া করে, যে বলে দেয় যে এটা আনকনস্টিটিউশনাল। কেন আনকনস্টিটিউশনাল বলা হয়, প্রথম কথা যে মারাঠা যে কি করছে, কমিউনিটি ভায়োলেট করছে আর্টিকেল 14, যেটা রাইট টু ইকুয়ালিটি, আর আর্টিকেল 21। এছাড়া যেটা ইন্দ্র সোহানি কেসে যেটা ওখানে বলা হয়েছিল যে রিজার্ভেশন কি হবে, 50% ফিক্সড, এর থেকে বেশি হবে না। এবার 60 যদি দেওয়া হয়,
আর তার সঙ্গে 49.5 তো আগে থেকে ছিল, তাহলে টোটাল হয়ে দাঁড়াচ্ছে তোমাদের এখানে কি 65.5% কোটা, যেটা কি মোর দেন 50% হয়ে দাঁড়ালো। ঠিক আছে, তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সেই জন্য সেই লজিককে কি করা হলো, সেই লজিকে কিন্তু সুপ্রিম কোর্ট বললো যে না, এই কোটা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এরপরে দেখা যাবে যে এরপরে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, নানা রকম ঝামেলা আসে। সেই ঝামেলা পরে কি দেখা গেল যে 105th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা এলো। এবার এখানে কি করা হলো, যে 102nd অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এছাড়া তো 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ড, আচ্ছা আর একটা জিনিস এখানে বলে রাখি, 102nd অ্যামেন্ডমেন্ট যেটা ছিল, এখানে তো বলা হয়েছিল যে সেন্ট্রালের হাতে পাওয়ার আছে। ঠিক আছে, সেন্ট্রালের হাতে কি আছে, সেন্ট্রালের হাতে যে কোটার ব্যাপারটা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের, ঠিক আছে, এটার কার হাতে পাওয়ার আছে, লিস্ট তৈরি করা পাওয়ার আছে সেন্ট্রালের হাতে, স্টেটের কাছে নেই। তাহলে তো মারাঠা গভর্নমেন্ট এটা করতেই পারবে না, স্টেটের গভর্নমেন্ট, তাহলে একটা নিচ্ছে যে 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটার উপর বেস করছে, আর এদিকে ইন্দিরা সাহানি উপর কেস বেস করে, দুটোর উপরে বেস করে কি জাজমেন্ট দিল যে না, এই কোটা দেওয়া সম্ভব হবে না। এরপরে নানা রকম ঝামেলা আছে। ঠিক আছে, ঝামেলা আছে, যাই হোক, বিরোধিতা হবেই। এরপরে দেখা গেল কি, দেখা গেল যে এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এটা কি করা হলো, এটা এটার উপর কি হলো, নানা রকমের মতবিরোধ এলো। সরাসরি তো মতবিরোধ করতে পারবে না, সরকারের এগেনস্টে নানা রকমের প্রেশার, মতবিরোধ এলো। এরপরে কি হলো, এরপরে দেখা গেল যে 105th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা এলো। বলে রাখি, এখানে কিন্তু যারা বিরোধী ছিল, বিরোধীরা কেউ এর এগেনস্টে কিন্তু একটা ভোটও কিন্তু এগেনস্টে পড়েনি। একদম যতজন ছিল 383, এই 383 কিন্তু এর ফেভারে ছিল। কেন এর ফেভারে ছিল তা তোমরা বুঝতেই পারছো কেন ফেভারে ছিল। যদি এর ফেভারে না দেয়, তাহলে এটাকে হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স এর এগেনস্টে দিয়ে দেওয়া যাবে আবার। ঠিক আছে, আমাদের দেশে তো ভোট ব্যাংক পলিটিক্স সবচেয়ে বড় একটা হাতিয়ার হয়ে তারা এইসবের উপর ডিপেন্ড করে। তা যাই হোক, এই যে 102nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা হয়েছিল, সেইটা কি করা হচ্ছে, এখানে এই 105th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি করা হবে, কিছু চেঞ্জেস নিয়ে আসা হলো। ঠিক আছে, চেঞ্জেস কি নিয়ে আসা হলো, দেখা যাচ্ছে যে এইটা কি করবে, অ্যামেন্ড করবে ক্লজ 1 আর ক্লজ 2, আর্টিকেল 342A, আর একটা নিউ ক্লজ কে কি করা হবে, ইন্ট্রোডিউস করা হবে। আর কি করবে, আর 366 যেখানে কি করা হয়েছিল, এনসিবিসির কথা বলা হয়েছে 366 এ, সেই 26C, সেখানেও কিন্তু অ্যামেন্ড করা হবে। আর কি করা হবে, 338B, ঠিক আছে, যেখানে হচ্ছে ফাংশনের কথা বলা আছে, যেখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি 338B, যেখানে স্ট্রাকচার, ডিউটি, পাওয়ারের কথা বলা আছে, সেইটা সেখানেও কিন্তু অ্যামেন্ড করা হলো। অ্যামেন্ড করে কি করা হলো, যে না, এবার আগে যেটা ছিল যে সেন্ট্রালের হাতে যে পাওয়ার ছিল যে ওবিসি লিস্ট তৈরি করা যাবে, এবার কি করতে পারা যাবে, যে স্টেটও কি করবে, স্টেট তার নিজের ওবিসি লিস্ট তৈরি করতে পারবে। এই এটা কোথায় পাওয়ার দেওয়া হলো, এটা দেওয়া হলো হচ্ছে এই 105th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এইবার কি হচ্ছে, স্টেট লিস্ট কি হলো, স্টেট লিস্ট কমপ্লিটলি টেকেন আউট। আচ্ছা, নেক্সট কি হলো, এইটার হচ্ছে যদি দেখি কনক্লুশন, তাহলে এই হলো 105th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 105th অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের যদি বলা হয় কি গুরুত্ব, এর গুরুত্ব একটাই যে দেখা যাচ্ছে যে যে আগে যেটা হচ্ছে স্টেট লিস্ট, স্টেট যারা রেকগনাইজ করতো যে ওবিসি লিস্ট, তারা কি ছিল, সেন্ট্রালের ওবিসি লিস্টের মধ্যে পড়তো না। আর 102nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে কি পড়ছিল, যে না, সেন্ট্রালি কিন্তু ওবিসি লিস্ট তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে স্টেট করতে পারবে না। এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে স্টেটের আন্ডারে আছে কোনো ওবিসি, কিন্তু সেন্ট্রালের আন্ডারে নেই। তাহলে দেখা যাচ্ছে সেন্ট্রালের যে সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু পাচ্ছিল না। এবার কি হলো, 105th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়ার পরে কি হচ্ছে, স্টেটের হাতেও ক্ষমতা দিল যে না, তোমরাও লিস্ট তৈরি করো এবং সেটাকে মান্যতা দেওয়া হবে। তার ফলে কি হবে, স্টেট এবং যারা আছে তারা প্রত্যেকেই কি হচ্ছে, যারা ওবিসি আন্ডারে পড়ছে তারা প্রত্যেকেই এই সুবিধাটা পাবে। ঠিক আছে, এবার এখানে বলা হচ্ছে যে টোটাল 671টা কাস্ট কি হচ্ছে, এই আমাদের কান্ট্রিতে আছে, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের জন্য কি হবে, বেনিফিট পাবে। ঠিক আছে, আর কি হবে, নিয়ারলি 1/5 অফ টোটাল ওবিসি কমিউনিটি কি হবে, এর জন্য হেল্প পাবে। আর কি হচ্ছে এর সঙ্গে, এই যদি বলি, এই যে 105th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর গুরুত্ব কি, এর গুরুত্ব হচ্ছে কি, স্টেটের যে রাইট, সেই স্টেট রাইটটা কিন্তু রিস্টোর হচ্ছে। ঠিক আছে,
স্টেট লিস্ট কি করতে পারবে, ওবিসি লিস্ট তৈরি করতে পারবে, যেটা সুপ্রিম কোর্ট করেছিল। সুপ্রিম কোর্ট হচ্ছে যে তার একটা জাজমেন্ট, যেটা হচ্ছে মহারাষ্ট্র কোটার সময় কি হয়েছিল, মহারাষ্ট্র কোটার সময় যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল যে যেখানে যে না স্টেটের কোনো হাতে অধিকার নেই, সেটা কোথায় আছে, সেটা একমাত্র সেন্ট্রালের হাতে অধিকার আছে যে এই লিস্ট এই লিস্ট কে প্রিপেয়ার করবে। তা সেইটা কি করছে, সেটাকে কিন্তু বাইপাস করে দিল এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা। আর কি বলতে বলা যাবে যে ইন্ডিয়ার কি আমরা জানি ইন্ডিয়ার হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। এই যে বিলটা পাস হলো, এই বিল পাস হওয়ার পরে যে এই অ্যামেন্ডমেন্টে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে একটা ফেডারেল স্ট্রাকচারও কিন্তু মেনটেন হচ্ছে, ঠিক আছে। তা কনক্লুশনের মধ্যে দেখলে আমরা এটা আমরা বলতে পারি। তা এই গেল আজকের ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে। তোমরা জানিও তোমাদের কোনো যদি প্রবলেম থাকে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তারা কমেন্ট বক্সে জানাতে পারো। আর একটা জিনিস বলা আছে যে আমি রিসেন্টলি কি শুরু করেছি, মডার্ন হিস্ট্রির উপরে একটা কোর্স শুরু করেছি, ঠিক আছে। মডার্ন হিস্ট্রির উপরে কোর্স শুরু করেছি, যেখানে কি হচ্ছে ডিটেলসে একদম ডিটেলসে আলোচনা করা হচ্ছে। তোমরা চাইলে একবার সেই ভিডিওটা দেখতে পারো, আশা করি তোমাদের বোরিং লাগবে না, গল্পের মতো। এবং সেখানে লাস্টে বিপিএসসি এর কোশ্চেনও পাবে। তা আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ওপরে আই বাটনের মধ্যেও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে। আজকে এইটুকুই, থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদেরকে নেক্সট ভিডিওতে।